আগামী সপ্তাহেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। ভোট বিরোধীরা ফ্যাসিবাদকে ফেরাতে চায়, মন্তব্য বিএনপি নেতার। নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে তাহলে বুঝতে হবে তারা স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। নির্বাচনে অংশ নিলে পদত্যাগ করবেন তফসিল ঘোষণার আগেই। আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের 367টি সুপারিশের 37টি বাস্তবায়ন করেছে সরকার। 60 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়ের বিরুদ্ধে মামলা। যুক্তরাষ্ট্রের 2টি বাড়ির খোঁজ, 2-1 মাসে আইনে পরিণত হবে দুদক সংস্কার প্রস্তাব, জানালেন উপদেষ্টা। এবং হরি লুটের পর সিলেটে পাথর উদ্ধারে ট্রাকে ট্রাকে তল্লাশি। আবারও ফেলা হচ্ছে পর্যটন এলাকায়। জড়িত থাকায় চেয়ারম্যান গ্রেফতার। দোষীদের তালিকা চাইলেন হাইকোর্ট। আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে কমিশনের নিয়মিত বৈঠক শেষে গণমাধ্যমে এই কথা বলেন তিনি। জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে বলেও জানান তিনি। নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী চিঠিও দেয়া হয় নির্বাচন কমিশনকে। আর কমিশন জানায় আগামী ডিসেম্বরের প্রথম দিকেই ঘোষণা করা হবে তফসিল। এরপর থেকেই সরগরম দেশের রাজনৈতিক অঙ্গন। নির্বাচনকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি কথার লড়াই। কখনো পিয়ার, আবার কখনো নির্বাচনের তারিখ। নানা বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো। এমন পরিস্থিতির মধ্যেই এবার রোডম্যাপের ঘোষণার সময় জানালো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার বিকেলে কমিশনের নিয়মিত বৈঠকের পর ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আগামী সপ্তাহেই দেয়া হবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ। এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো, সো দ্যাট আপনারা আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে জানিয়ে ইসি সচিব আরও জানান, ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩১৮টি আবেদন জমা পড়েছে। যারা পর্যবেক্ষক হিসেবে আবেদন করেছেন ৩১৮টা আবেদন পেয়েছে, এটা পর্যালোচনা চলছে। আর 22টা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে, যে প্রাথমিকভাবে তাদেরটা ফিল্ডে পাঠাবো আমরা আমাদের তথ্যের জন্য। এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির নেতারা। পরে জাপা মহাসচিব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের উপর আস্থা আছে, তবে বর্তমান সরকারকে নিরপেক্ষ মনে করেন না তারা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের প্রধান নির্বাচন কমিশনার আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের মতামতগুলো শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি সুষ্ঠু নির্বাচনের জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। নির্বাচনে অযোগ্য ঘোষণার মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যারা নির্বাচনের বিরোধিতা করছেন তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনতে চান বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের যুব সমাবেশে এ কথা বলেন তিনি। সংস্কার, বিচার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা চলমান প্রক্রিয়া উল্লেখ করে দুদু বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে। সংস্কার ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সদিচ্ছা থাকলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব জানিয়ে তিনি বলেন, অনুকরণীয় ভোট উপহার দিতে সরকার সবসময় চেয়েছে। ফেব্রুয়ারিতেই যেন নির্বাচন হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতার।
স্বৈরতন্ত্রের পতন হয়েছে তার অর্থ এই নয় সবকিছু আমরা অর্জন করে ফেলেছি। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে। গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ একটি নির্বাচন দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল। তারপরেও সরকার প্রধান হিসাবে ডক্টর ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান। ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। যারা রাজনীতিতে যুক্ত হতে চান কিংবা নির্বাচনে অংশ নিতে চান তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থাকা উচিত নয় বলেও জানান তিনি। তবে ভোটে অংশ নিচ্ছেন কিনা সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি আসিফ মাহমুদ। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সহ নানা ইস্যুতে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন উপদেষ্টা আসিফ মাহমুদ। যাদের রাজনীতি করার ইচ্ছা আছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নিতে চান বর্তমান সরকারে থাকা এমন কারোরই রাষ্ট্রীয় পদে থাকা উচিত নয়। এতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের এখনো সিদ্ধান্ত হয়নি। অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলকে পদত্যাগ করা উচিত একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই যাতে করে কোনোভাবেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। এনসিপিতেই যোগ দিব এইটা ধরে নেওয়া বা এটা একটা করাটা উচিত না, কারণ আমি এটা বিবেচনা করব। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বছরে সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী বলে মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ জুলাই অভ্যুত্থানের সুফল পেলেও সরকারের কাছ থেকে তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা জনগণই বলতে পারবেন। না পারার পাল্লাটাই হয়তো ভারী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গুলশানে চাঁদাবাজির ঘটনায় নতুন মোড় নিয়েছে। ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত জানে আলম অপুর গ্রেফতারের আগের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তিনি চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দেন। তবে অপুর স্ত্রীর দাবি, বিএনপির এক নেতা তার বাসায় আটকে রেখে জোর করে সেই ভিডিও ধারণ করতে বাধ্য করেন। উপদেষ্টা আসিফ বলছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার নাম জড়ানো হয়েছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলছেন, অপুর স্ত্রীকে চাপ দিয়ে ভিন্ন বক্তব্য নেওয়া হতে পারে। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হওয়ার আগে জানে আলম অপুর একটি ভিডিও বার্তায় ভিন্ন মাত্রা পেয়েছে ঘটনাটি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি। ৩৫ মিনিটের ওই ভিডিওতে তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় জড়িত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে। তবে ঘটনার মোড় ঘুরে যায় বৃহস্পতিবার অপুর স্ত্রী আনিসার বক্তব্যে। শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অপু গ্রেফতারের আগের রাতে তাকে তুলে নেন বিএনপির এক নেতা। জোরপূর্বক রেকর্ড করা হয় ভিডিওটি। ইশরাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে। ইশরাক ভাইয়ের বাসায় ছিল এবং ইশরাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে ওদেরকে ধরে। এই ঘটনায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওই ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বলেন, এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন। অপর স্ত্রী ভিন্ন উদ্দেশ্যে বিএনপির এক নেতাকে জড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। যদি কেউ অমূলকভাবে এই কথা বলানো থাকে তাহলে এখানে উদ্দেশ্য আছে বলতে হবে, তার পিছনে কোনো উদ্দেশ্যমূলক কোনো বক্তব্য আছে এবং কোনো না কোনো কর্নার থেকে তাকে চাপ প্রয়োগ করে এটা বলানো হচ্ছে বলে মনে হতে পারে। সরকারের স্বার্থেই চাঁদাবাজির ঘটনায় অধিকতর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতার। জিজ্ঞেস করা যায় যে সত্যি। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী সরকারের আড়িপাতা যন্ত্র ক্রয় আর পুলিশের জন্য মারণাস্ত্র কেনার উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতোমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলেও জানান প্রেস সচিব। রাতে মালয়েশিয়া সফর থেকে ফিরে সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 38তম বৈঠকে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতির বিষয়টি। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন, আমরা 2026 সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই সুপারিশগুলো কাজে লাগবে। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী 24 জুলাই আগস্টে ব্যবহৃত পুলিশের অস্ত্রের মধ্যে বেশিরভাগই ছিল মরণাস্ত্র। 2022-23 সাল থেকে কি উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এত বেশি মরণাস্ত্র কেনা হয়েছিল তা তদন্ত করতে কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। এছাড়া ইসরায়েল থেকে কেনা আড়ি পাতা যন্ত্র ক্রয়ের ব্যাপারেও ইতিমধ্যে কমিটি গঠন করা হয়েছে। পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কিভাবে এটা ইউজ হয়। এদিকে মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ বলে দাবি করেন প্রেস সচিব। জানান, বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান, সোশ্যাল বেনিফিট বা যে সোশ্যাল প্রোটেকশন পান, ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন। হালাল ইকোসিস্টেমের $3 ট্রিলিয়ন আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে দেশে হালাল ইকোনমিক জোন তৈরিতে মালয়েশিয়ার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে 2টি বাড়িসহ 60 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। একই সঙ্গে 57 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এদিন 100 কোটি টাকা লুটপাটের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পূর্বাঞ্চলে পুলার জালিয়াতির অভিযোগে দুদকের মামলার বিচার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়া বিদেশে $300 মিলিয়ন পাচার, সিআরআই এর নামে অর্থ লুটের অভিযোগ সহ জয়ের একাধিক দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। মার্কিন যুক্তরাষ্ট্রে 2টি বাড়ির তথ্য পাওয়া গেছে অনুসন্ধানকালে। সেই 2টি বাড়ির মূল্য হচ্ছে 54,04,32,258 টাকা। এ ঘটনায় জয়ের বিরুদ্ধে 60 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 57 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। 60 কোটি 14 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 57 কোটি 50 লক্ষ টাকারও বেশি মূল্যের অর্থ সন্দেহজনক লেনদেন করে সংশ্লিষ্ট ধারায় মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাংবাদিক মুন্নি সাহা ও তার স্বামী কবির হোসেনের 22 কোটি টাকার অবৈধ সম্পদ মেলায় তার বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। মুন্নি সাহা এবং তার স্বামী জনাব মোহাম্মদ কবির হোসেনের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারায় সম্পদ বিবরণী আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 2019 সালে ভুয়া টিকিট বুকিং এবং তা বাতিল করে 4টি কোম্পানি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছ থেকে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2-1 মাসের মধ্যে দুদক সংস্কারের প্রস্তাবগুলো আইনে পরিণত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। দুদক চেয়ারম্যান আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। দুর্নীতি দমন বিষয়ক যে সংস্কার কমিশন আছে তাদের দুদকের সংস্কারের বিষয়ে কিছু প্রপোজাল ছিল। দুদকের সংস্কারের ব্যাপারে দুদক বিষয়ক সংস্কার কমিশনে যে প্রস্তাবগুলো আছে সেগুলি নিয়ে আলাপ করেছি। আমরা ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আইনগুলো করব। প্রকাশ্যে হরিলুটের পর সিলেটে পাথর উদ্ধারের তোড়জোড় শুরু করেছে প্রশাসন। ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়কে শত শত ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। চুরিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে। এদিকে পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন।
সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় 1 বছরে ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। পাথর লুটপাটের খবর বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়েচড়ে বসে প্রশাসন। এরই অংশ হিসেবে লুট হওয়া পাথর উদ্ধার এবং সরিয়ে নিয়ে ঠেকাতে প্রশাসনের সিদ্ধান্তে ভোলাগঞ্জ সড়কের প্রবেশ মুখে অভিযান চালায় যৌথ বাহিনী। জাফলং, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের বিভিন্ন সড়কেও একের পর এক পাথর বোঝাই ট্রাক থামিয়ে চালানো হয় তল্লাশি। আটকে দেওয়া হয় 1.5 শতাধিক ট্রাক। চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ সহ পাথরের উৎস সম্পর্কে করা হচ্ছে যাচাই বাছাই। লুট হওয়া পাথর ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন ও যৌথ বাহিনী। এদিকে ছোট ছোট নৌকা বোঝাই করে ভোলাগঞ্জের পর্যটন এলাকায় পাথর ফেলার কাজ শুরু হয়। এটা তো জাতীয় সম্পদ, এই সম্পদ 18 কোটি মানুষের। যখন চুরি করে অর্ধেক পথ রাস্তা নিয়ে গেছে, তারপর আমাদের প্রশাসন বা আমাদের যারা আছে এরা সজাগ হয়েছে। এদিকে সাদা পাথর এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, পাথর লুটপাটে প্রশাসনের কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমাদের চেকপোস্টের মাধ্যমে 130টার মতো ট্রাক আমরা আটক করেছি, সেগুলো নিয়ে আসা হচ্ছে। এটা পরিমাপ করা হয়নি, এখানে আনা হচ্ছে, এটা এখানেই প্রতিস্থাপন করা হবে। পাথর লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলমকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে গত বছর মামলা ছিল, পাথরের মামলা ছিল, পাথর ডিস্টার মেশিন দিয়ে পাথর তোলাই। জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাঙ্গুর হাওরে অপরিকল্পিত পর্যটনে হাওরের পরিবেশ ও প্রকৃতি রক্ষার দাবিতে সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন নামে পরিবেশবাদী সংগঠন। সাদা পাথরের মতো জিনিস সৃষ্টি করতে পারবো না, এটা প্রকৃতি প্রদত্ত। যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বাংলাদেশ সৌন্দর্য হারাবে। পাথর লুট ঠেকাতে বুধবার রাতে জেলা প্রশাসনের সমন্বয় সভায় 5 সিদ্ধান্ত নেওয়া হয়। কনক আজাদ, সময় সংবাদ। নেত্রকোনায় সেচ বিভাগের পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, শহরের বিএডিসি ফার্মের মেইন সড়কের পাশে সেচ ভবনে এই দুর্ঘটনা ঘটে। একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিলেন 9 জন শ্রমিক। এক পর্যায়ে হঠাৎ পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3 জনের মরদেহ উদ্ধার করে। আহত 2 জনকে হাসপাতালে পাঠানো হয়। বিএডিসি সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী সরওয়ার জাহান অভিযোগ করে বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেশের বাইরের খবর। ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত ভারতের জম্মু কাশ্মীর। এখন পর্যন্ত 12 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। হিমাচল প্রদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। এদিকে রেকর্ড বৃষ্টিতে দিল্লিতেও জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দেয় ভারতের জম্মু কাশ্মীরে। পাহাড়ি ঢলে ধসে যায় 400টি গ্রামের রাস্তাঘাট। বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। দ্রুতই শুরু হয় উদ্ধার কাজ। কয়েকজনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। তীর্থযাত্রায় যাওয়া পুণ্যার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর ঠিক একদিন আগে বুধবার পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় হিমাচল প্রদেশে। ক্ষতিগ্রস্ত হয় বহু রাস্তাঘাট, ভেসে যায় ঘরবাড়ি, নিখোঁজ হন বহু মানুষ। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আটকে পড়াদের উদ্ধারে এখনও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও। ভয়াবহ এ বন্যার পর আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এদিকে ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যার কবলে পড়েছে দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চল। দিল্লির গাজিয়াবাদ, গুরুগ্রাম সহ বেশ কয়েকটি এলাকায় ডুবে গেছে রাস্তাঘাট। উত্তরপ্রদেশ ও হরিয়ানাতেও একই অবস্থা। অনেক জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। নানা আর্থিক অসঙ্গতি এবং বিসিবি ক্রিকেটার কোচ সহ স্টেক হোল্ডারদের প্রতিশ্রুত অর্থ দিতে ব্যর্থ হওয়ায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসেবে চিটাগং কিংসের চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপিএলের 11তম আসরের আগে বোর্ডের তৎকালীন প্রেসিডেন্ট ফারুক আহমেদের সঙ্গে সমঝোতা করে চিটাগং কিংস কর্তৃপক্ষ। সে সময় 19 কোটি টাকা দেনা থাকলেও 3.5 কোটি টাকা দেওয়ার শর্তে বিপিএলে অংশ নিতে দেওয়া হয় তাদের। তবে সমঝোতা হওয়ার পরও প্রাপ্ত অর্থ দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। উল্টো
আসর চলাকালীন ক্রিকেটার, কোচ সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতিশ্রুত পারিশ্রমিকও দেয়নি তারা। এই অবস্থায় তাদের সঙ্গে সব ধরনের চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে বিসিবি। পাশাপাশি সুদ সহ ৩৭,৮২,১৫৬ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ৪৬ কোটি টাকা পেতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী সপ্তাহে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা। ভোটের সময় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে ইসিতে ৩১৮টি আবেদন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে কমিশন। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজিতে নাম জড়ানোর দাবি উপদেষ্টা আসিফের। ওয়েস্টিনের সামনে সিসিটিভি ছবি তদন্ত করে সত্য প্রকাশের আহ্বান সালাহউদ্দিনের। এবং আওয়ামী আমলে আড়ি পাতা যন্ত্র আর মারণাস্ত্র কেনার উদ্দেশ্য অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন। 10 কমিশনের 367টি সুপারিশের 37টি বাস্তবায়ন করেছে সরকার। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়ের।